এই নরেন্দ্র মোদী হচ্ছে সেই কলঙ্কিত প্রধানমন্ত্রী, পয়সায় বিজ্ঞ টাকায় অজ্ঞ। বামপন্থীর আমলে আমাদেরও ভুল ত্রুটি কিছু ছিল। দক্ষিণ দিক যত ইঙ্গিত দিক, দক্ষিণ হাওয়ার দিক যত হাতছানি, ওপরতে হবে জানি রাহা জানি, উল্টো সড়কে চলো ঠিক নির্ভীক, দক্ষিণ পথে মিলেও যদি দক্ষিণা, ভেবে ভেবে দেখো সেই পথ ঠিক কিনা, বন্ধু তোমার পথ নয় দক্ষিণে বাম পথ নিয়োজিত। আসন্ন বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে কার্যত অলিখিত প্রায় দামামা বেজে গিয়েছে, এখনও তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি নির্বাচনের। কিন্তু এখন চতুর্দিকে শাসক, রাজ্যের শাসক এবং কেন্দ্রের বিরোধী যেভাবে দফায় দফায় রাজ্যে আসছেন এবং একাধিক কর্মসূচি এবং একাধিক প্রকল্পের ঘোষণা করছে, তাতে মনে হয় একদম শিহরে নির্বাচন। এবং সেই নির্বাচন নিয়ে বাম নেতা রবীন দেবের মুখোমুখি আমরা কি বলছেন সবটাই জানবো এবং একটু বোঝার চেষ্টা করব এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের রাজনীতিটি কোন জায়গায়, এবং বাম তারা দীর্ঘদিন ধরে একটা বিষয় তাদেরকে শুনতে হয়, শূন্য থেকে মহাশূন্য। এই নানান বিতর্কের মাঝে ক্রমশ ঘুরে দাঁড়ানোর লড়াই তো তারা রাখবেই, জিইয়ে রাখছে এবং একাধিক বিষয়ও তারা মাথায় রাখছে। সবটা জানার চেষ্টা করব। রবীনবাবু, বিধানসভা প্রায় আসন্ন, এই অবস্থায় কিভাবে আপনারা ঘুঁটি সাজাচ্ছেন? এখন 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে। 1950 সালে সংবিধান তৈরি হচ্ছে, 52 সাল থেকে এটাই চালু। যদিও 5 বছর অন্তর অন্তর নির্বাচন, এটা সংবিধানে থাকলেও তার ব্যতিক্রম হয়েছে। অন্তর্বর্তী নির্বাচন হয়েছে, লোকসভা বলুন বিধানসভা বলুন, সর্বত্রই। এবং নির্বাচন একসময় ছিল, যথাসময় হওয়াটাই ছিল, আন্দোলন করে আদায় করতে হতো। কিন্তু বামফ্রন্ট পশ্চিমবাংলায় 77 সালে আসার পর প্রত্যেকটি স্তরের নির্বাচন 5 বছর অন্তর অন্তর সংগঠিত হচ্ছে। যেরকম পঞ্চায়েত, পুরসভা এর আগে নির্বাচন হতো না, কোনোটা 17 বছর, কোনোটা 22 বছরও হয়নি। কিন্তু আবার তার মাঝখানে আবার 67 সাল থেকে 77 সাল পর্যন্ত অন্তর্বর্তী নির্বাচনও হয়েছে। 69 সালে অন্তর্বর্তী নির্বাচন হয়েছে, 71 সালে অন্তর্বর্তী নির্বাচন হয়েছে, এরকম নির্বাচন অনেকগুলি হয়েছে। কিন্তু এই যে এখন চলছে নির্বাচন, তো 5 বছর অন্তর অন্তর হবে, ফলে 2021-এ হয়েছে, 2026-এ হবে। সুতরাং তার প্রস্তুতি সবাই, সরকার পক্ষ, বিরোধী পক্ষ এবং যারা যে সমস্ত রাজনৈতিক দল মানুষের স্বার্থে কাজ করে এবং নির্বাচনকে সেই রাজনৈতিক প্রচারের একটা হাতিয়ার হিসাবে মনে করে, তারা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে, এটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিকতা হচ্ছে এই যে শাসক দল কেন্দ্র এবং রাজ্য তারা এইসবের কোনো তোয়াক্কা করে না। নির্বাচন মানে একটা কর্মসূচি হবে, ম্যানিফেস্টো থাকবে, নির্বাচনী ইশতেহার থাকবে, তার রূপায়ণ কতটা হলো 5 বছরে, তার পর্যালোচনা হবে, সেই নিয়ে আলোচনা হবে। কিন্তু তা তো হচ্ছে না, এবং সেটা হচ্ছে না। এবং কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক তারা একাধিক মন্দিরের শিলান্যাস করছে। তো আপনারা তো 34 বছর রাজত্ব করেছিলেন, এই মন্দিরের রাজনীতি বা মসজিদের রাজনীতি তো আপনাদের করতে কখনো দেখেনি। এই কথাই তো আমি বলছিলাম যে পরিবর্তনটা কি হয়েছে। 2011 আগে একটা কল ছিল, সমস্ত বামফ্রন্টকে সরিয়ে একটা পরিবর্তনের ডাক দিয়েছিল। তাতে সমস্ত রামধনুর জোট হয়েছিল, দক্ষিণপন্থী, অতি বামপন্থী সব এক জায়গায় হয়ে, আর কিছু তথাকথিত বুদ্ধিজীবী তারা এক কাটা হয়ে যায়, পরিবর্তন হচ্ছে। তো কী পরিবর্তন? 11 সাল থেকে 26 সালে 15 বছরের মাধ্যমে পরিবর্তন কী হলো? যে কথা আপনি বললেন যে সরকার আর ধর্ম দুটো আলাদা। সংবিধানে লেখা আছে B.R. আম্বেদকরের জন্মদিবস পালন করা হয়, সেটা রাজ্য সরকারি দল আর কেন্দ্রের সরকারি দল। বিবেকানন্দের জন্মদিবস পালন করা হয় 12ই জানুয়ারি বা ওখানে 14ই এপ্রিল। কিন্তু তাদের কথার তো কোনো পাত্তা দেওয়া হয় না। এবং এখন মন্দির মসজিদ মানে আপনি দীর্ঘদিন ধরে তো একদম ওতপ্রোতভাবে ছাত্র রাজনীতিও করেছেন। কখনো জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আপনি দেখেছেন কখনো তাদেরকে মন্দির মসজিদে গিয়ে? আমাকে বলতে দিন, এখানে আমি বলছি তো, আপনি যা প্রশ্ন করেছেন সেটার আমি উত্তর দিচ্ছি। ফলে সমস্ত বিষয় থেকে বিষয়ান্তরে চলে যায়। নির্বাচনের সময় হবে জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, উন্নয়ন, ঐক্য, সংহতি, সংবিধানের মৌলিক যে স্তম্ভগুলি, এগুলি কীভাবে রক্ষা করা যায়, কোনো রকম দুর্বলতা থাকলে তা কী করে দূর করা যায়। সরকার পক্ষ তার সাফল্যগুলি বলবে, দুর্বলতা চিহ্নিত করবে। বিরোধী পক্ষ সরকার পক্ষের দুর্বলতা চিহ্নিত করে তার সংশোধনের জন্য গঠনমূলক সমালোচনা করবে, সাজেশন দেবে।
এটাই হচ্ছে পদ্ধতি। কিন্তু ওই পদ্ধতিকে আড়াল করবার জন্য, ঢেকে দেওয়ার জন্য তারা কি করছে, ধর্মকে হাতিয়ার করছে। দেশের সংবিধানে পরিষ্কার লেখা আছে ধর্ম আর রাজনীতি আলাদা। যার যার ধর্ম সে যে চর্চা করবে, মন্দিরে যাবে, মসজিদে যাবে, গির্জায় যাবে, গুরুদ্বারা যাবে, তার কোনো আপত্তি নেই। কিন্তু ধর্ম আর রাজনীতি, সরকার ধর্মের সাথে জড়াবে না। কারণ আমাদের মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অনেক বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন লম্বা চওড়া, কিন্তু কার্যকরী কি হচ্ছে? আমি এই জায়গায় আসছি, প্রতিশ্রুতির কথা বললেন, ভোট করবেন সাধারণ মানুষ, ভোট তো সাধারণ মানুষকে নিয়ে হবে। তো সেই জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার একাধিক জনমুখী প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, রাজ্য সরকারকে বলতে গেলে তারা তো এখন পাঁচালিও তৈরি করে ফেলেছে, যে উন্নয়নের পাঁচালি। কোথাও কি সেই সময় দাঁড়িয়ে আপনারা যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশতেন, বর্তমানে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে মেশার যে পদ্ধতি ক্রমশ বদলে গিয়েছে? অর্থাৎ কোথাও ভাতাটাকে সামনে রেখে কি নির্বাচনের একটা সরলীকরণ করেছে শাসক শিবির, যেটা আপনারা করতে ব্যর্থ হয়েছিলেন বলে কি এখন সাধারণ মানুষের কথা বলেও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? আপনি যা কথা বলছেন সেগুলি ওদের আমাদের সাথে নীতিগত পার্থক্য, মৌলিক পার্থক্য। তৃণমূলের সাথে বিজেপির সাথে, দক্ষিণপন্থী দল তৃণমূল আর বিজেপি দুটো একই জায়গা থেকে জন্ম। আরএসএস প্রথম হিন্দু মহাসভা তৈরি করে 1924 সালে আরএসএসের জন্ম, আর 1925 সালে, আর তারপরে হিন্দু মহাসভার জন্ম। হিন্দু মহাসভা দিয়ে ইলেকশন কন্টেস্ট করলো, আমরা দেখেছি এনসি চ্যাটার্জিরা হিন্দু মহাসভার প্রার্থী হিসাবে। তারপরে হিন্দু মহাসভা চললো না, জনসংঘ আনলো, জনসংঘ চললো না, জনতা পার্টিতে মিশে গেল। জনতা পার্টিতে যখন দুটো কাজ করছিল, আরএসএসও করছিল, জনতা পার্টিও করছিল, তখন জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশের আপত্তি জানার পর তারা 80 সালের 6ই এপ্রিল এসে বিজেপি করলো। তারপরে বিজেপি দিয়েও হচ্ছে না, তারা একে নেমে যাচ্ছে 84-তে, তখন তারা রাজ্যে রাজ্যে ভিন্ন ভিন্ন দল করতে শুরু করলো। আমাদের এই দলটা যে টিএমসি এখানে তৈরি হয়েছে, তার উৎপত্তি হচ্ছে, টিএমসি তৈরি হয়েছে 1996 সালের 29শে মার্চ তামিলনাড়ুতে। সেটা তামিল মানিলা কংগ্রেস ছিল। আর এখানে এটাকে অনুকরণ করে 1998 সালে 1 জানুয়ারি হলো টিএমসি। রাজ্যের বাংলা শব্দকে বিভাজন করে এখানে তৃণমূল কংগ্রেস নাম দিয়েছে। তৃণমূলের অ্যাব্রিভিয়েশন কি টিএমসি হয়? তৃণমূল তো একটা শব্দ, বাংলা তো যুক্তাক্ষর। এটা কি কেন বিভাজন করলো? আসলে আরএসএস বলে দিয়েছে টিএমসি করতে হবে, তোমাকে অনুসরণ করতে হবে, যে আমাদের টাকা পেলে, আমাদের যদি কোনো গাইডেন্স পেতে হয়, আমার যদি পেট্রোনাইজেশন পেতে হয়, পৃষ্ঠপোষকতা পেতে হয়, তাহলে তোমাকে আমার দেওয়া নাম দিতে হবে। নাগপুর থেকে তৈরি করে বাংলা শব্দকে বিভাজন করে দিল। আবার একটা দলের দুটো নাম, এখানে যখন কন্টেস্ট করে তখন লেগে টিএমসি, আবার অরুণাচলে, গোয়ায় কন্টেস্ট করে তখন লেগে আইটিসি। তখন তৃণমূলটা একটা শব্দ, তখন আইটিসি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তখন তৃণমূল মানে একটা শব্দ। তাহলে এই যে চাতুরি, এই যে তঞ্চকতা, এই যে প্রতারণা, এটা হচ্ছে আষ্টে পৃষ্ঠে বিজেপি এবং তৃণমূল দুটোই আরএসএসের গর্বে জন্ম। সুতরাং তারা ধর্ম ছাড়া অন্য কিছু বলতে হবে, ধর্ম আনতেই হবে। এই যে আপনি বললেন এখানে যে ওখানে দীঘাতে ওরা একটা মন্দির তৈরি করেছে, সে মন্দির তো আমাদের উড়িষ্যাতে আছে, তো ওই মন্দির এখানে তৈরি করার কী দরকার আছে? মন্দির তো পুজো হয়, সব জগদ্ধাত্রী পুজো, এর থেকে পুজো, সব পুজো তো হয়, আমাদের রথযাত্রা তো হয়। তো রথযাত্রার জন্য ওখানে আবার মন্দির করতে হচ্ছে হিটকোর টাকা নিয়ে। হিটকোর এখানে পরিক্রমা কার্যকরী হচ্ছে না, ওখান থেকে হিটকো থেকে টাকা ওখানে ডাইভার্ট করে দিল, জনগণের টাকা। ওরা হিটকোর টাকা বিক্রি করে, গৌতম দেব তখন সরকার থেকে টাকা নিত না, জমি, মাছের তেলে মাছ ভাজা, জমি থেকে বিক্রি করেছে, কিনেছে, তারপর সেই অর্থ দিয়ে ফান্ড তৈরি করেছে, সেই ফান্ড থেকে সেই রাজহারাটা যেটা জ্যোতিভূষণ নগর ছিল সেটাকে এখন পাল্টে দিয়ে এই টাকা এদিকে ডাইভার্ট করা হচ্ছে, সেখানে মন্দির তৈরি করছে। আর এখানে দেখবেন 1000 কোটি টাকার সম্পত্তি হঠাৎ করে কয়েকদিন আগে এখানে দুর্গাঙ্গর নাম দিয়ে দিল। তাহলে প্রশ্নগুলি তো এক জায়গায় আছে, ধর্ম দিয়ে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারার নাম করে এইসব এখন চলছে, যে লুটে ফুটে খাও আর আদানি আম্বানিদের সম্পত্তি বাড়াও। ওখানে আদানি আম্বানির সম্পত্তি বাড়ছে, এখানে ভাইপোর সম্পত্তি বাড়ছে। কোথায়? গৌতম দেব যখন অভিযোগ করেছিল কি কোম্পানির নামে সব টাকা আদায় হতো, ওই যে কাকু কোথা থেকে গেল, কাকু কেন হলো না, যখনই অ্যারেস্ট হতো তখনই নিয়ে হাসপাতালে ভর্তি হতো, পেটে ব্যথা হয়ে যেত, তারপর জেল থেকে নিয়ে গিয়ে আমাদের এসএসকেএম হাসপাতালে উডবান ওয়ার্ডে ভর্তি করতো। এখন কিন্তু ফসলা হচ্ছে না কেন? এদের সম্পত্তি বাড়াও। ওখানে আদানি আম্বানির সম্পত্তি বাড়ছে, এখানে ভাইপোর সম্পত্তি বাড়ছে। কোথায়?
গৌতম দেব যখন অভিযোগ করেছিল কি কোম্পানির নামে সব টাকা আদায় হতো, ওই যে কাকু কাকু কোথা থেকে গেল, কাকু কেন হলো না, যখনই অ্যারেস্ট হতো তখনই নিয়ে হাসপাতালে ভর্তি হতো, পেটে ব্যথা হয়ে যেত, তারপর জেল থেকে নিয়ে গিয়ে আমাদের SSKM হাসপাতালে উডবান ওয়ার্ডে ভর্তি করতো। এখন কিন্তু ফসলা হচ্ছে না কেন? প্রশ্নটা হচ্ছে এখানে। আপনি যে আমাদের যে কথাটা আপনি বলছেন সেই কথাটা বলেন, পার্থক্যটা হচ্ছে জ্যোতি বোস 23.5 বছর মুখ্যমন্ত্রী ছিল, 8,541 দিন। জ্যোতি বোসকে ধর্মের নাম করতে হয়নি। দাঙ্গা যখন 1992 সালে 6ই ডিসেম্বর হয়েছিল, এখানে দাঙ্গা থামাবার জন্য জ্যোতি বোস একটা হুঙ্কার দিয়েছিল, ধর্ম লাগাতে হয়নি, সবাইকে নিয়ে মাঠে নেমেছে, মিটিং করেছে, সব সর্বদলীয় মিটিং ডেকেছে, রাস্তায় নেমেছে, সবাই রাস্তায় থেকে দুই একটা ধাক্কাধাক্কি হয়েছে, দুই একটা ঘটনা ঘটেছে, ক্ষুদ্র ঘটনা, সেগুলিকে সামাল দিয়ে দিয়েছে। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যখন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী হলো, এসব জ্যোতি বসুর কাছ থেকে পরামর্শ নিচ্ছে, চীনে যাবে জ্যোতি বসুর কাছ থেকে পরামর্শ নিচ্ছে। সুতরাং জ্যোতি বসু একটা বিকল্প নীতির প্রতিনিধি, বুদ্ধদেব হচ্ছে একটা বিকল্প নীতির পরিপতি। উনি ছিলেন 23.5 বছর, উনি ছিলেন 10.5 বছর, এই তো 34 বছর। এই 34 বছরে শুধু বিকল্প নীতির প্রতিযোগিতা চলছিল। যখন শোনেন যে ধারাবাহিকভাবে আপনাদের সময় SSC পরীক্ষা হয়েছে, কিন্তু মাঝে যখন শোনেন যে এই সরকারের আমলে যে কটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় প্রায় সিংহভাগ বাতিল হয়ে যাচ্ছে, বেরোচ্ছে না, দুর্নীতির কারণে হচ্ছে, দুর্নীতি হচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে বিকল্প নীতি। বামপন্থীদের বলা হলো ওরা কিছু করেনি, বললেই বলে, রেডিও খুললে, টেলিভিশন খুললেই, কাগজ দেখলেই বলে তৃণমূলও বলে, বিজেপিও বলে, সব দক্ষিণপন্থীরা বলে। দক্ষিণপন্থীদের অবদান কি ভারতবর্ষে? দক্ষিণপন্থীদের অবদান কি শিক্ষার ক্ষেত্রে? শিক্ষার হার বাড়িয়েছে জম্মু কাশ্মীর, খাদ্যশস্য উৎপাদনের পথ দেখিয়েছে ফারুক শেখ আবদুল্লাহ, তারপরে বেসনাম বুদ্ধিবাদ, তারপরে জ্যোতি বসু। আজকে যে আমি বললাম, আপনি একটা উদাহরণ দিয়ে বলুন যে 3% জমি 20% উৎপাদন কি করে হয়? এখন কেরালা পথ দেখাচ্ছে কি করে দারিদ্রতা দূর করা যায়। এখন ভারত পৃথিবীর সামনে পথ দেখাচ্ছে। যখন কোভিড পিরিয়ডে কেরালার স্বাস্থ্যমন্ত্রী শৈলজা আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে। এগুলি তো দেখতে হবে যে বামপন্থা মানে কি। এখন বামপন্থা বলে দক্ষিণপন্থা মানে, সে ব্রিটিশ আমলে কবিতা লিখেছিলেন কাস্তে দীনেশ দাস, তিনি তখনই বলেছিলেন বামপন্থ মানে কি, মহিলাদের নানা সুযোগ সুবিধা দিচ্ছে। আমরা দিচ্ছি, দিক না, ভালো। কার টাকা দিচ্ছে? মমতার টাকা, তৃণমূলের টাকা, বিজেপির টাকা? এগুলি মানুষের টাকা, ট্যাক্সের টাকা। কত ট্যাক্স বেড়েছে, রেলের ভাড়া কত বেড়েছে আপনি ভাবুন। সাধারণ মানুষ তো সুবিধা পাচ্ছে। কোথায় সুবিধা? আরে সুবিধা কি সুবিধা পাচ্ছে? আপনাকে একটা কথা আছে জানেন তো, কথাটা হচ্ছে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, পয়সায় বিজ্ঞ টাকায় অজ্ঞ। বুঝেন মানেটা কি? মানেটা হচ্ছে 1 টাকা আপনার পকেট কাটলো, তখন আপনি চুপ করে আছেন, 2 পয়সা আপনাকে ছাড় দিল, কি দিলাম? ওইটা রাজীব গান্ধী যখন হয়েছিল 10 টাকা দাম বাড়িয়ে, কর বসিয়ে দাম বাড়িয়ে 2 পয়সা আলতা কুমকুমে ছাড় দিয়ে, তখন ফলাও করে লিখেছিল মহিলাদের জন্য আলতা কুমকুমে 2 পয়সা ছাড়। তখন আমি লিখেছিলাম এটা পয়সায় বিজ্ঞ টাকায় অজ্ঞ। 10 টাকা বাড়ালো আর 2 পয়সা ছাড় দিল, 2 পয়সাটা দিয়ে বলছে এখানে আমি লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে দিচ্ছি, একদম জনগণের টাকা। এগুলি স্থায়ী আয় হচ্ছে। কিন্তু এটা সাধারণ মানুষকে তো বোঝাতে হবে। সাধারণ মানুষ বুঝাচ্ছি তো, আমরা তো বুঝাচ্ছি, বুঝতে কোথায় দিচ্ছে? মিডিয়া চালাচ্ছেন, শুধু 2টো পার্টি আছে, বিজেপি আর তৃণমূল, আর কোনো পার্টির কথা আছে? আর বামপন্থী মানেই হচ্ছে মানুষের স্বার্থে কথা বলবে। সারা পৃথিবীতেও করছে। কিউবা, এই যে কিউবার রাষ্ট্রদূত আসছে 24 তারিখে, তার সাথে আমরা বলবো, জানতে চাইবো কিউবাকে আমেরিকা এতদিন অবরোধ করার পরও তারা কি করে সকলের স্বাস্থ্য গ্যারান্টি করছে, নিজের চিকিৎসা করে আবার আমেরিকাকেও কেন কি করে চিকিৎসক দিয়ে সাহায্য করে, কি করে ভেনেজুয়েলাকে সাহায্য করতে, এগুলো আমরা জানতে চাইবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা, বামপন্থীরা তারা কি করে, ভিয়েতনাম কি করে পারে, অন্যরা যায় শেখে। এখন দেখুন সব যাচ্ছে ভিয়েতনামে, আপনি ভিয়েতনামে গেলে দেখবেন হচ্ছে ভারতীয় হচ্ছে ভর্তি ওখানে। যে ট্যারিফ লাগানোর যে বিষয়টা হচ্ছিল, সেখানে নরেন্দ্র মোদীর জন্য সেটা সম্ভব হলো না। আর কি সম্ভব হলো? নরেন্দ্র মোদী সব ঢিকিয়ে দিয়েছে। আমাদের এখানে বেঙ্গল কেমিক্যালে ওষুধ তৈরি হলো, সে ওষুধ আমার এখানে না খেয়ে ভারতবর্ষে 5,35,000 লোক মারা গেল, আর উনি আমেরিকার ধমক খেয়ে সব ওষুধ ওখানে পাঠিয়ে দিলেন। কথা বলছে এই নরেন্দ্র মোদীর জন্য কত মানুষের প্রাণ গেছে।
বলুন কোন প্রধানমন্ত্রীর 6 মাসের মধ্যে 5,35,000 মানুষের প্রাণ গেছে? দেখান একটা দৃষ্টান্ত দেখান। ওই 42-43-এর যে মন্বন্তর, তখন অভাবে দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারিয়েছিল। এরপরে একটা রোগে এত মানুষের প্রাণ যায় কবে? এই নরেন্দ্র মোদী হচ্ছে সেই কলঙ্কিত প্রধানমন্ত্রী। ধর্মের নাম বলেছে, বলে থালি বাজাও। ও বলেছে আমি 15 দিনের মধ্যে, রামায়ণের 16 দিন 17 দিন, আমার 15 দিনের মধ্যে হয়ে যাবে, আপনাদের কোনো ভয় নেই, খালি থালি বাজিয়ে যান। ও বলেছে থালি বাজিয়ে যান, আর মমতা বলেছে ঘরেতে যান। মমতা ব্যানার্জি এত চিৎকার করছে 15 বছরে কোন আর কটা সেক্টর হলো? বামফ্রন্ট 1, 2, 3, 4, 5, আর উনি যোগ করেছেন আর বিয়োগ করতে চাইছে, প্রতিদিন বিয়োগ করছে। রবীন্দ্রবাবু, হ্যাঁ। যখন দেখেন যে দীর্ঘ 34 বছর রাজত্ব করার পরেও একটা নেতা একটা মন্ত্রীকে ইডি কিংবা সিবিআই যখন জেরা করে না, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা যখন কোনো তদন্তে হস্তক্ষেপ করতে দেখেন, কিংবা রাজ্যের যখন শাসক দলের যখন ঘনিষ্ঠ নেতা মন্ত্রীদের বাড়িতে ইডি দফায় দফায় দিনের পর দিন তল্লাশি অভিযান করে, কিন্তু একটা বাম নেতার বাড়ি থেকে একটা কাগজ নেওয়ার জন্য যখন কোনো কেউ যায় না, এটাই কথা। এই বিষয়টা কিভাবে দেখেন? যারা অপরাধী তারাই বেশি চিৎকার করে, এই অপরাধীরা এখন বিচার করছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা যায় মাঝে মাঝে সুজন চক্রবর্তীর নাম করে কথা বলতে। 15 বছরের আগে বামফ্রন্ট, এখন কিছু কথা বলে বামফ্রন্ট। আরে 15 বছর তুমি টাইম পেয়েছো, তুমি তো বামফ্রন্টের কোনো নেতা মন্ত্রীকে, তুমি গৌতমদেবকে গুতগুদি করেছো, আমাদের গুতগুদি করেছো, সুজনকে গুতগুদি করেছো, সুশান্ত ঘোষকে জেলে পাঠিয়ে 85 দিন ভরে রেখেছো, কিন্তু একজনকে তো আটকাতে পারোনি বিচার করতে, কারণ তারা কিছু করেনি। তুমি খালি তোমার প্রতিহিংসা চরিতার্থ করেছো বিরোধীদের বিরুদ্ধে, কিন্তু তুমি সরকারে থেকে তোমার এতগুলি মন্ত্রী চলে, এখনও একটা বীরভূমের মন্ত্রী, ওর বিরুদ্ধে টানাটানি সব হচ্ছে। ও মন্ত্রী আছে, মন্ত্রী সে সরাচ্ছে না তো, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে এখন সরিয়েছে। প্রশ্নটা তো এইখানে, আমরা বামফ্রন্টের আমলে আমাদেরও ভুল ত্রুটি কিছু ছিল, আমরা পর্যালোচনা করেছি। 7ম বামফ্রন্ট পড়ার পর আমরা বলছি 8ম বামফ্রন্ট গড়ুন, আমরা এই ভুলগুলি সংশোধন করবো। আমাদের নির্বাচনী ইশতেহার দেখুন। মুখের অভাব কি? যাকে সামনে রেখে আন্দোলন করা যায় তেমন নেতৃত্বের অভাব? কি আন্দোলন সংগ্রাম মুখ তৈরি হচ্ছে না? আমাদের অজস্র মুখ আছে, ওদের তো একটাই পোস্ট, বাকিগুলি ল্যাম্প পোস্ট, আমাদের তো অনেক পোস্ট। এই নির্বাচনে সত্যিই কি ফুল ফুটবে? কারণ ফুল বলতে সাধারণ মানুষ ভাবে হয় পদ্ম, নলে জোড়া ফুল, কিন্তু ভোটের বাক্সে কি আপনাদের কি কোনো রকম এবার? আপনি যেই প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন, আমরা শূন্য, কিন্তু এই শূন্য কিন্তু ঠোকর মারছে। মূল্যবৃদ্ধির প্রশ্নে যখন মানুষ মুখ খুলছে শূন্য পাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে যখন মানুষ মুখ খুলছে, অশিক্ষা অনাহারের বিরুদ্ধে যখন মুখ খুলছে, এই শূন্য গিয়ে কিন্তু ঠোকর মারছে, কখনো বিজেপির বিরুদ্ধে, কখনো তৃণমূলের বিরুদ্ধে। শূন্যটা কিন্তু কখন যে শূন্যের বা পাশে 1 করলে 110, আরেকটা 1 বললে 110, এরকমভাবে শূন্যর পাশে যখন যুক্ত হতে থাকবে, আবার বা পাশে 2টো যুক্ত হলো, ডান পাশে তখন 6টা শূন্য আসবে, তাতে কিন্তু আটকাতে পারবে না। কখন যে এই শূন্য গতি হয়ে নাম্বারে পরিণত হয়ে যাবে, তখন এটা বুঝতেও পারবে না। আমরা 1972 সালে শূন্য ছিলাম, 14টা আসনে জিতেছিলাম। তারপরে আমরা এটাকে পড়াশোনা করে বয়কট করে বিধানসভায় যাইনি, পুরসভায় যাইনি। 72-এ শূন্য হয়ে 1977 সালে মানুষের ক্ষোভ বিক্ষোভ, সেটা এমন জায়গায় গিয়ে মাত্রা গেছিলো যে আমরা এক ধাপে 178-এ চলে এসেছি। যে এখন তৃণমূলের কর্মীরা ইলেকশন করছে না, ইলেকশন করছে এখন 4টে এম। একটা এম মানি পাওয়ার, একটা এম মাসেল পাওয়ার, একটা এম মিডিয়া পাওয়ার, আর চতুর্থ এমটা হচ্ছে মেশিনারি পাওয়ার। সিপিএমের কি কোন পাওয়ারে কাজ করবে? আমরা হচ্ছে পিপুলস পাওয়ার, পিপুলস উইল। আমরা মানুষের সাথে আছি, নাগরিকদের আছি, আর ভোট শুধু বলেন ভোটারদের নিয়ে আছি, ইলেকটোরেট নিয়ে, যার জন্য ভোটার লিস্ট যাতে স্বচ্ছ হয় আমরা লড়াই করি, আর ভোটার লিস্ট যাতে জালি হয়, বিজেপি তৃণমূল ওই সক্রিয় থাকে, ইলেকশন কমিশনকে ব্যবহার করে। আপনি কোনোদিন ভাবতে পারেন 6ই নভেম্বর 2001 লাস্ট SIR হয়েছিল, আমি ছিলাম তখন, সব্যসাচী সেন চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন। 6 নম্বরের মিটিং 6 নভেম্বর থেকে হয়েছে, এবারও 6 নভেম্বর 2025-এ SIR শুরু হয়েছে। তো ওই SIR ঠিকমতো হলো, কোনো গণ্ডগোল হলো না। এই SIR এত গণ্ডগোল, এত প্রাণ যাচ্ছে, এত মান যাচ্ছে, ধন যাচ্ছে, সব হাজারের কোটি, আর প্রতিদিন ইকির মিকির চামচিকির হচ্ছে। একটা জ্ঞানেশ কুমারের মতো একটা লোককে বসিয়েছে, পাঠাচ্ছে স্পেশাল অবজারভার, রোল অবজারভার। তার মানেটা কি? 37 জনকে তো হলো না, আবার 12 জন পাঠালো কেন?
কি কার টাকা? জনগণের টাকা নিয়ে জ্ঞানেশ কুমার এই ধ্বংসাত্মক কাজ করছে। একাধিক প্রশ্ন এবং খোলামেলা উত্তর। কি হবে আগামী দিনে তা তো বলবে সময়। তবে সাম্প্রতিক সময়ে একাধিক প্রশ্ন তুললেন রবীন দেব। এসআইআর, শিক্ষক দুর্নীতি এবং যে এজেন্সির নাম করে যে তদন্ত হচ্ছে, এবং সার্বিকভাবে এই মুহূর্তে বামেদের অবস্থান কি বলতে চাইছে, এবং আগামী দিনে তারা সাধারণ মানুষের সঙ্গে নিয়ে লড়তে চাইছে বিধানসভা নির্বাচন, সবটাই কিন্তু খোলামেলা আমাদের সঙ্গে আলোচনা করলেন। পরবর্তী যে কোনো খবরের জন্য অবশ্যই চোখ থাকুক জজবাত 24 বাংলার পর্দায়।